আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা গড়ে তুলতে সাউথ সাউথ নেটওয়ার্ক গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন আজ। মধ্যবর্তী কিংবা মেয়াদ শেষে দুই ধরনের নির্বাচনের জন্যই প্রস্তুত বিএনপি, তবে আলোচনা করতে হবে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে, বললেন নেতারা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে 50 যাত্রী নিয়ে ডুবে গেছে এমএল ঐশী নামে একটি লঞ্চ, 14 জনের লাশ উদ্ধার। নতুন স্বাস্থ্য আতঙ্কের নাম শাকসবজি, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে বেশি ঢুকছে সবজির মাধ্যমে, উদ্বেগ বিশেষজ্ঞদের। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শুনছিলেন। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। বিস্তারিত সংবাদ। দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা গড়ে তুলতে সাউথ সাউথ নেটওয়ার্ক অফ পাবলিক অর্গানাইজেশন গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে পাবলিক সার্ভিস ডেলিভারি নিয়ে সেমিনারে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে স্থানীয় সময় আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আজ বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জং ইয়ং কিমের সাথে বৈঠকের মধ্য দিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ সব ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করেন ইয়ং কিম। প্রধানমন্ত্রী এ সময় নারীর ক্ষমতায়ন সহ এই অঞ্চলের বিভিন্ন অর্জনগুলো তুলে ধরেন। পরে জাতিসংঘের সদর দফতরে এক সেমিনারে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দক্ষিণের দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে সাউথ সাউথ নেটওয়ার্ক অব পাবলিক অর্গানাইজেশন গড়ে তোলার প্রস্তাব দেন। বাংলাদেশ গণসেবা উদ্ভাবন খাতকে সম্প্রসারণের উদ্দেশ্যে মালদ্বীপ এবং ভুটানের সাথে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। In this context, we propose to establish a South-South network of public organizations to develop a broader understanding and exchange of public sector innovations among the Global South. এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়। এ সময় তিনি দেশের সেবা খাতকে আরও সম্প্রসারণের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপর জোর দেন। A wonderful pleasure to see Bangladesh receiving recognition for our Digital Bangladesh initiative. It has truly been an innovative and learning experience for us as we developed these systems. পরে প্রধানমন্ত্রী অংশ নেন উইমেন ইন দ্য ফিল্ড অব প্রিভেন্টিং অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্স বিষয়ক এক সম্মেলনে। সেখানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে নারীর ক্ষমতায়নে তার সরকার কাজ করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে বিশ্ব নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত উদ্বাস্তু বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উদ্বাস্তু সমস্যা সমাধানে মিয়ানমারের সাথে একযোগে কাজ করবে বাংলাদেশ। বাংলাদেশে বসবাসরত মিয়ানমারের উদ্বাস্তুদের উন্নয়নে সরকারের নীতির কথাও তুলে ধরেন। We have been hosting a large number of refugees and displaced persons from Myanmar. With our limited resources, we continue to bear our responsibilities for those people. জ্যোতিকা ঘোষ, বাংলাভিশন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ডক্টর ফরাসউদ্দিনের তদন্ত প্রতিবেদন কাল প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পুরো টাকা ফেরত পাওয়ার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, চুরি যাওয়া পুরো অর্থই ফেরত পাওয়া যাবে, এমনকি ক্যাসিনোতে যে টাকা ঢুকেছে তাও পাওয়ার আশা আছে বলে জানান আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, টাকা ফেরত আনার ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেলের সাথে কথা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে টাকা ফেরত আনতে সমস্যা তৈরি হতে পারে বলে ধারণা করছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিভাবে ব্যবহার করা যায় তা ভেবে দেখছে সরকার। রিজার্ভ থেকে লোন নিয়ে বড় প্রকল্পগুলোতে বিনিয়োগ করা হতে পারে বলে জানান আবুল মাল আব্দুল মুহিত। মধ্যবর্তী কিংবা সরকারের মেয়াদ শেষে দুই সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সেই নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ করতে নির্বাচনকালীন সরকারের রূপরেখা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা জানান, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি দুটোই নিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারেন। মঙ্গলবার এমন মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। নির্বাচন নিয়ে মন্ত্রীদের এই নানামুখী বক্তব্যে বিএনপির অবস্থান কি, কবে নির্বাচন চায় বিএনপি, এমন প্রশ্নের জবাবে দলটির নেতারা জানালেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও তার আগে সাংবিধানিক অনেকগুলো বিষয়ের সুরাহা চায় বিএনপি। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এখানে সমস্ত বাংলাদেশের মূল প্রধান রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটির সবাইকে একসাথে নিয়ে একটি নির্দলীয় অবস্থান নিয়ে যেতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে। তাহলে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে একটা নির্বাচন দেওয়ার দরকার। বিএনপি মধ্যবর্তী হলেও প্রস্তুত আছে, 19 সালের জন্য প্রস্তুত আছে। নেতারা জানান দল গোছানো দ্রুত শেষ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে যেতে চায় বিএনপি। নির্বাচন যদি এই বর্তমান নির্বাচন কমিশনের মতো কমিশনের অধীনে হয় এবং বর্তমান সরকারের অধীনে হয়, সেটি কেমন নির্বাচন হবে ইতিমধ্যেই তো দেশবাসী সেটি লক্ষ্য করেছে। আওয়ামী লীগের দয়ায় নির্বাচনে গিয়ে নির্বাচনে জিতবে এই আশা দুরাশা ছাড়া অন্য কিছুই নয়। অন্য কেউ বিদেশ থেকে বিএনপিকে সাহায্য করবে এই আশাও দুরাশা। জনগণের শক্তির উপর নির্ভর করে তুমুল আন্দোলনের মাধ্যমে আগামী দিনে এগিয়ে যেতে হবে। নির্বাচন এবং আন্দোলন দুটোই মাথায় রেখে আগামী দিনে পথ চলতে হবে বিএনপিকে। বিএনপি নেতারা বলছেন অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত 5 নারী ও 1 শিশুসহ 14 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে 6 জন, নিখোঁজ রয়েছে অন্তত 15 জন। নদী তীরে নিখোঁজদের স্বজনদের উৎকণ্ঠিত প্রতীক্ষা। আবারও দুর্ঘটনা, প্রাণহানি আর স্বজন হারানোর কান্নায় ভারী চারপাশের বাতাস। বুধবার বেলা 12টা ঘটে ভিন্ন রকমের এক নৌ দুর্ঘটনা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর দাসেরহাটে নোঙ্গর করে ঐশী লঞ্চটি। নামছিল যাত্রীরা। হঠাৎ খরস্রোতা নদীটির তীরের মাটি ভেঙে পড়ে লঞ্চের উপর, ডুবে যায় লঞ্চটি। স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। নিখোঁজদের সন্ধানে নামে বানারীপাড়া উজিরপুর ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পরই পাওয়া যায় একের পর এক লাশ। সরকারের পক্ষ থেকে সব রকম যারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করছি। নৌবাহিনীর জাহাজও ইতিমধ্যে রওনা হয়ে আসছে। ফায়ার ব্রিগেডের ডুবুরিরা চেষ্টা করতেছে উদ্ধার কার্যের জন্য। সকালে ঐশী নামের ছোট লঞ্চটি বানারীপাড়া থেকে উজিরপুরের হাবিবপুরের উদ্দেশ্যে রওনা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি, এই অভিযোগে আটক আসামিদের কাছে উদ্ধার হওয়া অস্ত্রের নয় বলে সিআইডির ব্যালিস্টিক রিপোর্টে উঠে এসেছে। এ মামলায় এখন পর্যন্ত আটককৃতরা হত্যাকাণ্ডের সাথে কতটা সম্পৃক্ত তা নিয়ে আবারও সন্দেহ দেখা দিয়েছে। গত বছরের 28 সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক তাবেলা সিজার। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির 3টি খোসা। পরবর্তীতে আটকদের কাছ থেকে 2টি অস্ত্র উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা আর তাবেলার মরদেহ থেকে পাওয়া গুলির সাথে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক রিপোর্ট বলছে অন্য কথা। সিআইডির ব্যালিস্টিক রিপোর্টে বলা হয়েছে গুলির খোসা বা গুলি আসামিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের নয়। এখন পর্যন্ত আটক আসামি ও অস্ত্রের উপর নির্ভর করে এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে গত 24 আগস্ট। তবে মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবছর ঈদুল আজহার সময় 12 দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 248 জন, আহত 1056 জন। এই তথ্য দিয়েছে বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এজন্য চালক, মালিক ও সরকারের গাফিলতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। প্রতিবছর ঈদ মৌসুমে দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আর গেল 3 বছরে আশঙ্কাজনক হারে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। শুধু এবছর ঈদুল আজহায় সড়কে প্রাণ ঝরেছে 248 জনের। নৌ ও রেলপথ মিলিয়ে নিহতের সংখ্যাটা 265 আর আহত হন সহস্রাধিক মানুষ। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
এতে দুর্ঘটনা ও প্রাণহানি বৃদ্ধির কিছু কারণও তুলে ধরা হয়। ৬-৭-৮ ঘন্টা জ্যামে বসে একাধারে চালিয়ে কিন্তু যখন সে গেল একই চালকই আবার আপনার ব্যাক করতে হচ্ছে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিচ্ছে, ফলে কিন্তু একটা ফ্যাটিকনেস চলে আসে। দ্রুতযান যে গাড়িগুলি আছে এগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটার কোনো মনিটরিং সিস্টেম আমরা ডেভেলপ করতে পারিনি। উন্নত বিশ্বতে খুব দ্রুততার সহিত এগুলি মনিটর করা হয়। বিশেষজ্ঞদের মতে সবার সচেতনতা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা কমানো সম্ভব। এই যে মৃত্যু, এটাকে দুর্ঘটনা বলি না, এটা অনেকটা আমরা আমাদের অব্যবস্থাপনার কারণে, আমাদের মানসিক লোভের কারণে অথবা দায়িত্বহীনতার কারণে আমরা সুইসাইড করছি বা অন্যকে মারছি। অ্যাক্সিডেন্টের শিকার হলে যাত্রী সাধারণ কোনো রকম ক্ষতিপূরণ না পায়, ড্রাফটিংয়ে বারবার দুর্বল আইনে একটা পরিণত করার পায় তারা করছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গবেষণায় জানা গেছে বাংলাদেশে ক্যান্সার, মানসিক রোগ আর বিকলাঙ্গতার হার বাড়ার জন্য দায়ী বিষাক্ত ধাতু মানুষের শরীরে সবচেয়ে বেশি ঢুকছে শাকসবজির মাধ্যমে। আর্সেনিক সমৃদ্ধ চাষের জমি, বিষাক্ত কীটনাশক আর রাসায়নিক সারের বেহিসাবি ব্যবহারই এর কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিষ নেই কিসে? ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, পানি, বাতাস, সাবান, শ্যাম্পু, কোথায় নেই বিষাক্ত রাসায়নিক পদার্থ? আধুনিক নাগরিক জীবনের আরেক মানেই যেন বিষের সঙ্গে বসবাস। কেমিক্যালসের কারণে অনেক সময় কিনতে ইচ্ছা করে না, এখন খাওয়ার জন্য মানুষে খায়, এই আর কি, বাঁচতে তো হবে। ঘন্টা 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কিছুটা যায়, সান্ত্বনা আর কি, এই উপায় নাই। তাই যে নিরীহ শাকসবজি ছিল ডাক্তারের পথ্যের অংশ, এখন সেগুলোই হয়ে পড়েছে রোগ ব্যাধির উৎস। 29টা বিভিন্ন জাতের ফার্টিলাইজার আছে, এই 29টার মধ্যে 22 রকমের ভিন্ন ভিন্ন রকম হেভি মেটালস আছে এবং প্রত্যেকটা হেভি মেটালসই মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কেমিক্যাল ফার্টিলাইজার্সে যদি ক্যাডমিয়ামের পরিমাণ বেশি থাকে, খুব সহজেই সেই ক্যাডমিয়াম লেটুস পাতায় ঢুকে যায়। 1 কেজি লেটুস পাতায় 870 মিলিগ্রাম ক্যাডমিয়াম থাকতে পারে। তার মাত্র 5 to 6% যদি হিউম্যান কনজাম্পশন হয়, আলটিমেটলি ইট উইল এফেক্ট ইউর কিডনি, লিভার অ্যান্ড ইউর রেসপিরেটরি ট্র্যাক্ট। গবেষণা বলছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হওয়া বেগুন, সিম, পালং শাক, গাজর ইত্যাদি থেকে মানুষের শরীরে প্রবেশ করছে কপার। কারণ হিসেবে কাজ করছে মানসিক ভারসাম্যহীনতা, অকার্যকর লিভারের মতো অসুখের। বছরের পর বছর আর্সেনিকযুক্ত পানি দিয়ে সেচ হওয়া জমি এখন নিজেই আর্সেনিকের উৎস। চিচিঙ্গা, কচুমুখী, কাঁচা পেঁপে, টমেটোর মতো সবজিতে অনায়াসে ঢুকে আর্সেনিক চলে আসছে খাবারের টেবিলে। ত্বক, ফুসফুস ও হাড়ের নানা রকম অসুখের জন্য দায়ী বিষাক্ত ধাতু ক্যাডমিয়াম আসছে মূলা, গাজরের মতো সবজি থেকে। কিডনি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, হাড় ও প্রজনন অঙ্গের অসুখের কারণ লেড ধাতু এখন শুধু খামারের মুরগির শরীরেই নয়, পাওয়া যাচ্ছে পালং শাক, বেগুন, গাজর, এমনকি সিমের মধ্যেও। শাকসবজির বিষ নিয়ে এখনই যদি যথেষ্ট পরিমাণে উৎকণ্ঠা নীতি নির্ধারক পর্যায়ে তৈরি না হয়, তাহলে দীর্ঘমেয়াদে কড়া মাশুল দিতে হবে গোটা জাতিকে। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে মেডিকেল টেস্টে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে 3 ডায়াগনস্টিক ও 1 হাসপাতালকে জরিমানা। নতুন মোটরসাইকেল না পেয়ে ক্ষুব্ধ ছেলের হাতে ফরিদপুরে অগ্নিদগ্ধ বাবা 6 দিন পর মারা গেলেন। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মেডিকেল টেস্টের সময় মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের রিএজেন্ট ব্যবহার এবং ডাক্তারের সই জাল করে রোগীদের সাথে প্রতারণার দায়ে রাজধানীর 3টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতালকে 22 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পুরান ঢাকার বংশালে মেরিনোভা, পপুলার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ন্যাশনাল হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সরকারি হাসপাতালের পাশাপাশি দেশে গড়ে উঠেছে প্রচুর বেসরকারি হাসপাতাল। মানুষ ভালো চিকিৎসার জন্য যাচ্ছেন এসব বেসরকারি হাসপাতালে, আর এরই সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী।
বুধবার র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ধরা পড়ে। বাহারি সাইনবোর্ড ও বিজ্ঞাপন সর্বস্ব হাসপাতাল ক্লিনিকগুলোতে ভালো চিকিৎসার আশায় ছুটে গিয়ে প্রতারিত হচ্ছে মানুষ। জানা ছিল না আমাদের, সেটা তো আমরা জানি নাই, সেটা জানিনি বিধেয় তো এখানে আসছি। আমাদের তো অনেক ভরসা ছিল, এখন তো পুরোপুরি ভরসা পাওয়া যেতেছে। রোগী সঠিক চিকিৎসা পাচ্ছে না, এখানে তার পরীক্ষা করা দ্বিতীয়বার আসা ঠিক হবে না, কারণ রিপোর্টই তো সঠিক আসছে না। আর রোগীদের সাথে প্রতারণার কথা অকপটে স্বীকারও করেন তারা। প্রতিদিন এসে আমি এটা চেক দিতাম আর কি, ওদেরকে বলতাম যেটা যাতে এরকম না হয়, কোনো রিয়েজন থাকলে এটা বাতিল করবা, আমার দায়িত্ব অবহেলার জন্যই। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জালিয়াতি ছাড়াও এসব হাসপাতালে মেডিকেল রিপোর্ট তৈরিতে ব্যবহার করা হয় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল। পানিশমেন্ট আমি মনে করি কোনো সঠিক সমাধান নয়, কারণ পানিশমেন্ট হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এনফোর্সমেন্ট করা, পাশাপাশি যারা এই প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার মালিক রয়েছেন বা কাজ করছেন কনসালটেন্ট, তাদের নৈতিকতাবোধ এবং দেশপ্রেম এবং রোগীর প্রতি যদি মমত্ববোধ এটি সমন্বিতভাবে কাজ না করে, তাহলে আসলে শুধুমাত্র এনফোর্সমেন্ট করে আসলে 100% সফলতা পাওয়া একটু মুশকিল। রিয়াজেন্টগুলোর যদি তাদের এক্সপায়ার্ড ডেট হয়ে যায়, মানে ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে সঠিক রিপোর্ট আসবে না। বিভিন্ন অভিযোগে জরিমানার সাথে হাসপাতাল ও ক্লিনিকগুলোকে শোধরানোর নির্দেশনা দেওয়া হয়, নইলে বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন কর্তৃপক্ষ। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেয়ায় ফরিদপুরে ছেলের দেয়া আগুনে দগ্ধ বাবা এটিএম রফিকুল হুদা মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। চিকিৎসক জানিয়েছেন, শরীরের প্রায় 95% পুড়ে যাওয়ায় রফিকুলের অবস্থা আগেই সংকটাপন্ন ছিল। এই ঘটনায় মা সিলভিয়া হুদা ও ওই কিশোরের শরীরের কিছু অংশ পুড়ে যায়। যদিও মর্মান্তিক এই ঘটনায় গণমাধ্যমকে এড়িয়ে গেছেন রফিকুল হুদার স্বজনরা। এদিকে বাবাকে হত্যার দায়ে ছেলেকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের ভগ্নিপতি। নতুন মডেলের মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় সন্তানের দেয়া আগুনেই পুড়ে মরতে হলো জন্মদাতা বাবাকে। ফরিদপুরের কমলাপুরে ছেলে ফারদিন হুদা মোটরসাইকেল না পেয়ে গেল বৃহস্পতিবার রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাবা মার গায়ে। আর এতে বাবা রফিকুলের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর অসুস্থ রফিকুলকে প্রথমে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে শুক্রবার ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। অবশেষে চিরদিনের মতো ঢলে পড়েন মৃত্যুর কোলে। তারা এক একজন এক এক রকম বলে, যে আমরা আসলে কারোটাই নেই, যে আমাদের এখানে বার্ন হয়ে আসছে, এইটাই হলো সবচেয়ে বড়, যে আমাদের পেশেন্ট তো 95% বার্ন একটা রোগীর, মানে এটা সিভিয়ার টাইপের বার্ন, এটা এই এত পার্সেন্ট বার্ন সাধারণত নর্মালি বাঁচে না। এই ঘটনায় শরীরের কিছু অংশ পুড়েছে ফারদিনের নিজেরও। যদিও মর্মান্তিক এই হত্যার বিষয়ে মুখ খুলতে রাজি নন স্বজনরা। আমাদের একটু দুঃসম্পর্ক রিলেটেড, কিন্তু কিভাবে কি এটা আমরা ডিটেইল জানি, কাজটা শেষ করিনি। এদিকে প্রিয় সন্তানের হাতে বাবার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফরিদপুরে। এসএসসি পাস এই কিশোরের অপকর্মে স্তম্ভিত সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা। এটা মোটেই ঠিক নেই। একটা সন্তানকে বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে, সঠিকভাবে আমরা হয়তো সন্তানকে মানুষ করতে পারছি না, যার জন্য এই অধপতন। সন্তানের সাথে বন্ধুর মতো মিশতে হবে, আর সন্তানের বন্ধু কারা? একমাত্র ছেলের হাতে নির্মমভাবে প্রাণ হারানো ব্যবসায়ী রফিকুল হত্যার ঘটনায় ফারদিনকে অভিযুক্ত করে মামলা করেছেন রফিকুলের ভগ্নিপতি। তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা এই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন করেছি। পারিবারিক ও সামাজিক নানা অসঙ্গতির কারণে এমন নির্দয় ঘটনা ঘটছে বলে মনে করছেন সচেতন সবাই। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরার কুড়িকাউনিয়া এলাকার ভেঙে যাওয়া বেড়িবাঁধটি গত 2 দিনেও সংস্কার না হওয়ায় প্রবল জোয়ারের চাপে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী 3000 পরিবার। এদিকে 10 বছর ধরে বারবার নদী ভাঙনে বসত ভিটা ও আবাদি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। সাতক্ষীরার কুড়িকাউনিয়া লঞ্চ ঘাটের বেড়িবাঁধটি এলাকার 10-12 হাজার লোক সংস্কারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রিংবাঁধটির প্রায় অর্ধেক পুনর্নির্মাণ করার পর জোয়ারের প্রবল চাপে তা শেষ করতে পারেননি স্থানীয়রা। গত সোমবার ভোরে আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামে কপোতাক্ষের প্রায় 150 ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্লাবিত হয় কুড়িকাউনিয়া, কল্যাণপুর, শ্রীপুর, প্রতাপনগর ও বন্যতলা সহ 8টি গ্রাম। সবাই অসুস্থ হয়ে যাচ্ছে পানিবাহিতার কারণে, এই লবণাক্ত পানির কারণে। ঘরের উপরে মাঝের উপরে পানি উঠে যাচ্ছে, ঘরটা ধুসি ফুটে গেছে, সব চুলে টুলে সব পানি উঠে গেছে।
বেড়িবাঁধটি সংস্কার করা না গেলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ঠিকাদার এবং গাফিলতির কারণে আজকে এই জায়গায় প্লাবিত হয়েছে। আমি বলবো যে এই জায়গার কাজ যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, এইখানে ৬-৭ হাজার পরিবার পানিবন্ধ হয়ে থাকবে। অন্যদিকে সাইক্লোন সিডরে বিধ্বস্ত পটুয়াখালীর কলাপাড়ার লালোয়ায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও প্রতি বছরই রামনাবাদ নদীর জোয়ারে ভেঙে যাচ্ছে বাঁধটি। আমাকে টাকা পয়সা ইনকাম হয় না, কোনো দিক দিয়ে আমরা শান্তি পাই না, পানির উপর পানি। বেড়িবাঁধ ভেঙে আমার গ্রামের মানুষ ৫-৭০০ পরিবার খুব কষ্টের ভিতর আছে। মানুষের দুর্ভোগ বিবেচনায় অতি দ্রুত বাঁধ নির্মাণ করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ধুমধামের মাত্রা দেখে অনেকেরই কৌতূহল হতে পারে কাদের বিয়ের জন্য এত বিশাল আয়োজন, বাদশা আর নোভার বিয়ে। তবে এতটুকু তথ্য থেকেও বিষয়টি পরিষ্কার হবে না। বিয়ে ঠিকই আছে, তবে পাত্রপাত্রী কেউই মানুষ নয়, এরা সিংহ আর সিংহী। রংপুরের সিংহ বাদশাহ আর চট্টগ্রামের সিংহী নোভা। কেক কেটে বেলুন উড়িয়ে রীতিমতো বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দিয়ে বিয়ে হলো এই সিংহ যুগলের। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে ভিড় জমিয়েছিল হাজারো দর্শনার্থী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী আকবর। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম চিড়িয়াখানায় হয়ে গেল ব্যতিক্রমী এক বিয়ের অনুষ্ঠান। মহা ধুমধামের সাথে রংপুরের সিংহ বাদশার সাথে চট্টগ্রামের সিংহী নোভার বিয়ের মধ্য দিয়ে অবসান ঘটল সিংহী নোভার দীর্ঘ ১১ বছরের একাকিত্ব জীবনের। চট্টগ্রাম চিড়িয়াখানায় পুরুষ সিংহ না থাকায় গেল ৫ সেপ্টেম্বর নোভার বর হিসেবে রংপুর চিড়িয়াখানা থেকে আনা হয় বাদশাকে। অন্যদিকে নোভার বোন বর্ষাকে পাঠানো হয় রংপুরে। এরপর শুরু হয় বিয়ের তোড়জোড়। পত্রিকায় প্রকাশ করা হয় বিয়ের দিনক্ষণ, দাওয়াত দেয়া হয় বিশিষ্টজনদের। আর এ বিয়ে উপলক্ষে পুরো চিড়িয়াখানা সাজানো হয় রং বেরঙের বেলুন দিয়ে। অবশেষে বুধবার দুপুরে সিংহের খাঁচায় মাংসের তৈরি কেক কেটে এবং বেলুন উড়িয়ে নোভা বাদশার বিয়ে দেন জেলা প্রশাসক মেজবাউদ্দিন। সিংহ এবং সিংহী দুটির মাধ্যমে আমরা মিলনের সুযোগ করে দিয়েছি। এতদিন এই চিড়িয়াখানায় কিন্তু 2টি সিংহী ছিল। 2টি সিংহ একসাথে থাকার কারণে কোনো মানসিক চার্ম ছিল না, কারণ সিংহ গর্জন করে না, সিংহী চুপচাপ শুয়ে থাকে। এটি আমরা অনেক চিন্তা ভাবনা করে সরকারের দৃষ্টিতে নিয়েছি যে একটি সিংহ দেওয়া যায় কিনা। এবার আমাদের সদস্য সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, রংপুর চিড়িয়াখানা থেকে একটি সিংহ আমাদেরকে দিয়েছে। আজকে থেকেই ওরা থাকার মতো উপযোগী ছিল, বাট আজকে অনুষ্ঠানটা করাই কারণ ওরা আজকে অনেক কিছুই নতুন দেখতেছে ওদের জীবনে, যে ক্যামেরা, লাইট, মানুষ বা চাকচিক্য, এই কারণে ওদের এখন হার্টবিট কিছুটা বেড়েছে, রেসপিরেটরি। এটা জাস্ট স্বাভাবিক হোক, 24 ঘন্টা পরে হয়তো আমরা একসাথে দিয়ে দেবো। সিংহ সিংহের বিয়ে দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। ব্যতিক্রমী এই বিয়ে নজর কাড়ে সবার। বাদশার বিয়ে হবে এটা পেপারে পাইছি, তো দেখার জন্য আসছে। অনেক সুন্দর করে সাজিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেখছি, আর নতুন নতুন কিছু অ্যানিমেলস আছে এখানে, যার ফলে পরিবেশটা অন্যরকম। তবে এখনই এক ঘরে থাকা হচ্ছে না নোভা বাদশার। ভাব ভালোবাসা ও আন্তরিকতা বাড়াতে পৃথক খাঁচায় পাশাপাশি রাখা হয়েছে এই প্রাণী যুগলকে। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আবারও নিচ্ছি গ্রেট ওয়েল সিরামিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে সিরিয়ায় রেড ক্রিসেন্টের প্রাণবহরে বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাকযুদ্ধ। বাংলাদেশের সাথে 3 ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল। রবিবার মিরপুরে হবে প্রথম ম্যাচ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় রেড ক্রিসেন্টের ত্রাণবহরে বিমান হামলার ঘটনায় বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলা হয়, ত্রাণবহরে হামলাটি যুদ্ধবিমান থেকেই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। হামলার জন্য সরাসরি রাশিয়াকেই দায়ী করেন হোয়াইট হাউস মুখপাত্র। মার্কিন গোয়েন্দা সংস্থার আরেকটি সূত্র জানায়, রাশিয়ার 2টি Su-24 যুদ্ধবিমান হামলায় অংশ নেয়। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ঘটনার আলামত কোনোভাবেই বিমান হামলার দিকে ইঙ্গিত
করে না। ভিডিও পর্যবেক্ষণে স্পষ্ট বোঝা যায় বিদ্রোহীদের হামলা অথবা অন্য কোনোভাবে লরিগুলোতে আগুন লেগেছে। সোমবার আলেপ্পোয় রেড ক্রিসেন্টের ত্রাণবাহী 18টি লরি আগুনে ভস্মীভূত হয়, নিহত হয় রেড ক্রিসেন্ট কর্মকর্তা সহ অন্তত 20 জন। অন্যদিকে বুধবার আলেপ্পোতে বিমান হামলায় প্রাণ হারিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থার 4 কর্মী, তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। বিয়ের বয়স 2 বছর শেষ না হতেই সংসার ভাঙছে হলিউডের প্রভাবশালী তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। সোমবার অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রবার্ট অফার। তিনি বলেন, পরিবারের স্বার্থেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি আদালতে বিচ্ছেদের এ আবেদন করেছেন জোলি। তবে এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি অস্কারজয়ী এই অভিনেত্রী। স্বামী ব্র্যাড পিটের অতিরিক্ত মদ্যপান সন্তানদের ওপর বিরূপ প্রভাব ফেলছে, তাই বিচ্ছেদের আবেদনের সঙ্গে জোলি তাঁর 6 সন্তানের অভিভাবকত্বও চেয়েছেন। এছাড়া সন্তানদের প্রতি ব্র্যাড পিটের উদাসীনতাও বিচ্ছেদের আরেকটি কারণ বলে জানিয়েছেন জোলির নিকটাত্মীয়। 3 জন দত্তক সহ 6 সন্তান রয়েছে এই দম্পতির। 2004 সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির শুটিং থেকে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্ক গড়ে ওঠে। 2014 সালের আগস্টে অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেন ব্র্যাঞ্জেলিনা হিসেবে আলোচিত এই জুটি। ক্লেমন খেলার সংবাদ এবার। তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে ঢাকায়। আফগানিস্তানের পরপরই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি20-র চতুর্থ আসরে বাড়ছে আরও 2টি ফ্র্যাঞ্চাইজি। বিপিএলে এবার খেলবে 7টি দল। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল আফগানিস্তানকে, কিন্তু ক্রিকেটাররা এখন বাংলাদেশ আফগান সিরিজটিকেও নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে। চলে এসেছে আফগানিস্তান দলও। শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের মিশন। মিরপুরে 3টি ম্যাচই হবে দিবারাত্রির। আফগানিস্তান ও ইংল্যান্ড দলকে নিরাপত্তা দিতে ব্যস্ত প্রশাসন। এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সিরিজের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তারা। খেলা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা আমাদের যা করার, কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানে বেশ কয়েকবার হয়েছে। আমরা সেইটা আমরা করতে পারবো, আমরা ব্যবস্থা অলরেডি নিয়েছি। এদিকে আন্তর্জাতিক সিরিজের মাঝেই চলছে বিপিএল এর প্রস্তুতি। গতবার ছিল 6 দলের টুর্নামেন্ট, এবার বিপিএল হবে 7 দলের। জেমকন গ্রুপ খুলনার ও ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট কিনেছে রাজশাহী সত্ত্ব, বাদ পড়েছে সিলেট। এবার পরিবর্তন আসছে ক্রিকেটারদের নিলামেও। 30 সেপ্টেম্বরের নিলামে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি A+। দুইটা ইস্যু আছে এখানে, একটা হলো ফরেন প্লেয়ার, একটা লোকাল প্লেয়ারের থেকে হয়তো বা পুরান যে টিমগুলি তারা, আপনারা জানেন প্রিমিয়ার ডিভিশনে যেভাবে আমরা করেছি, হয়তো প্রতিটা টিম 2টা করে রিটেন করতে পারবে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দক্ষিণের দেশগুলোর মধ্যে বৃহত্তর সমঝোতা গড়ে তুলতে সাউথ সাউথ নেটওয়ার্ক গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন আজ। মধ্যবর্তী কিংবা মেয়াদ শেষে 2 ধরনের নির্বাচনের জন্যই প্রস্তুত বিএনপি, তবে আলোচনা করতে হবে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে, বললেন নেতারা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে 50 যাত্রী নিয়ে ডুবে গেছে ML ঐশী নামে একটি লঞ্চ। 14 জনের লাশ উদ্ধার। নতুন স্বাস্থ্য আতঙ্কের নাম শাকসবজি। ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে বেশি ঢুকছে সবজির মাধ্যমে, উদ্বেগ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।